শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। জানবো বাজার পরিস্থিতি। কুমিল্লা ও জয়পুর হাটে ঊর্ধ্বমুখী নিত্য পণ্যের বাজার দর। কুমিল্লা এবং জয়পুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির এবং রেজাউল করিম রেজা। প্রথমেই চলে যাচ্ছি কুমিল্লায় সুমন কবিরের কাছে। সুমন, আপনি তো বাজারে রয়েছেন, বাজারের নিত্য পণ্যের সরবরাহ ও দাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। যে ইসরাত, আপনাকে একটু জানাই কি কুমিল্লার যে বাজার নিত্য বাজার আমরা দেখেছি কুমিল্লা প্রতিটি বাজারে আসলে বিশেষ করে যদি একটা কথা বলতে হয় চালের বাজার আসলে অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে মিনিকেট চাল যেখানে প্রতি বস্তায় আসলে 1 থেকে 150 টাকা বৃদ্ধি পেয়েছে, সেই দিক থেকে যদি বিয়ার 28 থেকে শুরু করে যদি কোনো চালের কথা বলি, আসলে ওই চালগুলো আসলে 50 টাকা থেকে 100 টাকার কমেছে তারা বলছেন যারা এখানকার ব্যবসায়ী। তবে একটা জানি কুমিল্লা প্রতিটি বাজারে আমরা দেখেছি আসলে নিত্য বাজার সাথে সাথে আসলে তারা একটা কথা বলছেন যে আসলে বাজার নতুন চাল উঠতে শুরু করে, বাজার চালের দাম কিছু কমতে শুরু করেছে। আমি যদি এখন একটু কথা বলতে চাই যে কুমিল্লার যে বড় ব্যবসায়ী আসলে ভৌমিক ব্রাদার্স, আসলে আপনার চালের দাম কোনটা বৃদ্ধি পেয়েছে আর কোনটা কমেছে একটু বলবেন আমাদের। এখন আসলে এই সিজনে কিছু চাল চলে আসছে, যে চালগুলা ধরেন পাইজম, গুটি সন্না, ওই চালগুলো আসাতে বাজারে একটা ইম্প্যাক্ট পড়েছে। যে চালগুলা নতুন উঠতেছে এই চালগুলা, এবং 28 লোকাল 28 বলেন বা নর্থ বেঙ্গলের কিছু মাল উঠছে, ওই কারণে বাজারে একটা নিম্নমুখী একটা প্রতিক্রিয়া চলতেছে। আর যেইগুলা মিনিগেট বা সরু চাল, একেবারেই চিকন চাল, ওইগুলা সিজন হচ্ছে বৈশাখে। ও এইগুলা একটু বৃদ্ধি। আর ওভারঅল নর্মাল সব চালের বাজার একটু কম, শুধু চালের বাজার না, চিনির বাজার কমেছে, ডালের বাজার কমেছে, সবকিছু আস্তে আস্তে একটা স্থিতিশীল পরিস্থিতিতে চলে আসতেছে। যেটা বলছিলেন কুমিল্লার যে বাজার আমরা দেখেছি আসলে তারা আসলে ভৌমিক বাজার তারা আসলে কুমিল্লার চালের বাজারটা আসলে নিয়ন্ত্রণ করে। সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে বাজার রেট মূল্য তালিকা দেওয়া আছে, সেই মূল্য তালিকা অনুযায়ী আসলে কুমিল্লার এই পেঁয়াজের দাম আমি আপনাকে জানা কি পেঁয়াজ 100 টাকা থেকে 95 টাকা বিক্রি হচ্ছে, আদা 210 টাকা 220 টাকা, রসুন 180 থেকে 195 টাকা বিক্রি হচ্ছে। এখানে যে তেলের কথা বলছে তেল আসলে একটু বৃদ্ধি পেয়েছে, 810 820 টাকা করে তেল বিক্রি হচ্ছে প্রতি তেল। আর একটা কুমিল্লার আমরা একটা জানিয়ে রাখি কুমিল্লা প্রতিটি বাজারে যে মনিটরিং ভোক্তার যে মনিটরিং আসলে পর্যাপ্ত নেই, এবং তারা বলছে জনবল সংকটের কারণে আসলে এই মনিটরিং করা যাচ্ছে না। সোলাগত যদি বলি বাজারে সোলা উঠেছে অগ্রিম, সোলার দাম আসলে এখন পর্যন্ত অপরিবর্তিত আছে সোলা। এবার ডাল, মুসুরির ডালও দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে দেশি মুসুরির ডাল, আর যেটা হাইব্রিড তো রয়েছেই। আর একটু জানি কি কুমিল্লা প্রতিটি বাজার আমরা একটা খেয়াল করেছি যে আসলে ফুলারের সিন্ডিকেটের বাজার, এখানে সব বাজার একই দ্রব্য মূল্যে আসলে বিক্রি করতে হবে, তারা অবশ্য পাইকারি বিক্রি করে থেকে একটু কম পায়। তবে একদম যদি সাধারণ ক্রেতা এবং বিক্রেতারা বলছেন বাজারের সমন্বয় যথেষ্ট ঘাটতি রয়েছে, এবং সেই সমন্বয়ের দিক থেকে চিন্তা করি কুমিল্লা ভোক্তার যে অভিযান আমরা দেখতে পাইনি মনিটরিং এ। আমি দেখলাম বাজারে যে আলু পর্যাপ্ত আলু উঠেছে, তারপরে আলু 70 টাকা 75 টাকা বিক্রি হচ্ছে প্রতি কেজি আলু। এবং যেখানে আমরা কুমিল্লার যে চক বাজার যে পাইকারি বাজার, পাইকারি বাজারে আসলে আমরা দেখেছি প্রত্যেকটা যে আলুর গোডাউনে আলু আসছে কিন্তু আলুর দাম কমছে না। ক্রেতা বিক্রেতা বলছে সিন্ডিকেটের থাবা থেকে বের হতে পারছে না কুমিল্লা বাজারগুলো। সেদিক থেকে যদি বলি সারা বাংলাদেশের একই পরিস্থিতি, আসলে এটা বলা যাবে না। কুমিল্লা বাজারে আমরা বেশি অস্থিতিশীল দেখেছি, বিশেষ করে যে পেঁয়াজের দাম, আপনার হলুদ, আদা, রসুন সবগুলি আসলে প্রতিক্রিয়া দিতে আসলে 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। তারা বলছেন যে বাজারে আসলে পর্যাপ্ত পরিমাণ মাল না আসার কারণে আসলে দাম বৃদ্ধি পাচ্ছে। তবে আরেকটা কথা যদি বলি শুকনো মরিচের চুলে ধনিয়া গুঁড়া সবকিছু মিলে কুমিল্লার যে আড়ত এবং যেটা চক বাজারের বলা হয় পাইকারি বাজারের, সেই বাজারে আমরা দেখেছি সবগুলো আসলে মূল্য বৃদ্ধি পেয়েছে। তবে এই বিষয় নিয়ে যখন আমরা কথা বলতে চাই বিভিন্ন ক্রেতা বিক্রেতা এবং দোকানদার আছে তারা আমাদেরকে জানিয়েছেন কুমিল্লা বাজার পরিস্থিতি আসলে মানে স্বাভাবিক নয়, এটা ঊর্ধ্বমুখী হয়েছে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। আমি রাজাউল আপনাকে বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমন, আপনি যেমনটি জানাচ্ছিলেন আমি একটু জয়পুরহাটের বাজার পরিস্থিতির নিত্য প্রয়োজনীয় বাজার পরিস্থিতির খবরাখবর জানাবো। আমি একটা বিষয় জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু কৃষি নির্ভর এলাকা এবং আলু উৎপাদনের আয়তনের দিক থেকে দেশের দ্বিতীয় বৃহত্তম জেলা জয়পুরহাট, কিন্তু এখানে কিন্তু আলুর বাজারেও কিন্তু স্বস্তি নেই। আজকেও আলুর বাজার কিন্তু 70 টাকার কম নেই, 70-75 টাকা আলু বিক্রি হচ্ছে। তো এরকম ভাবে কিন্তু সব ধরনের যে আমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে কৃষি নির্ভর এলাকা আগাম যে শীতকালীন সবজি এবং শীতকালীন সবজিগুলো কিন্তু মোটামুটি বাজারে উঠতে শুরু করেছে। তো গত সপ্তাহের চেয়ে শীতকালীন সবজি
একটু বাজার একটু কম, যেটা ছিল দেখা যাচ্ছে কি যে 80 টাকা কেজি, সেটা কিন্তু আজকে 60 টাকা কেজি। এরকম করে কাঁচা সবজির দাম মোটামুটি একটু কম, কিন্তু এখানে দেখুন একটা কাঁচা আলু মানে কাটা আলু বিক্রি হচ্ছে। কারণ যেটা কাটা ছাড়া যে আলুগুলো, এগুলো কিন্তু 70-75 টাকা পর্যন্ত আলু বিক্রি হচ্ছে এখানে। তো এই জন্য কাটা আলুর দাম কিন্তু 45-50 টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ, যে এই ভারতের পেঁয়াজ একটু সরবরাহ এখানে এলসির মাধ্যমে হওয়ার কারণে কিন্তু পেঁয়াজ এখন যে বাজার যাচ্ছে সেটা হচ্ছে 110 টাকা ভারতীয় পেঁয়াজ, এবং যে দেশি পেঁয়াজটা 140 টাকা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের যে গরুর মাংস, এখানে কিন্তু আমি যে গরু বিক্রেতা, তাদের গরুকে যারা ব্যবসা করে তাদের সাথে যেটা আমি কথা বলে জানতে পেরেছি, যে তারা যেটি জানিয়েছেন প্রত্যেকটা গরু থেকে 5 থেকে 15 হাজার টাকা পর্যন্ত কিন্তু গরুর কিনতে কিন্তু এই সময়ে কম যাচ্ছে। অর্থাৎ গত প্রায় 10-12 দিন 15 দিন থেকে গরুর দাম কিন্তু 5 থেকে 15 হাজার টাকা, 20 হাজার টাকা পর্যন্ত গরু তারা যারা ব্যবসা করে তারা কিনছে, কম দামে কিনছেন। কিন্তু এখানে কিন্তু মাংস বিক্রি হচ্ছে, গরুর মাংস 650 থেকে 700 টাকা। অর্থাৎ ওই আগের দাম যে তারা কিন্তু কমায়নি, মানে আগে যে 700 টাকা পর্যন্ত গরু মাংস বিক্রি হতো, এখনো 700 টাকায়। অর্থাৎ দাম গরু যে কম দামে কিনছে, কিন্তু তারা কিন্তু বাজারে কিন্তু বেশি দামে ওই আগের দামে বিক্রি করছে। তো এরকমই ক্রেতারা অভিযোগ করেছেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলে জানতে চাইবো যে আপনি তো বাজার করতে এসেছেন, তো বাজারের কি অবস্থা একটু জানাবেন। বাজার সবকিছুর দাম বেশি, আমরা গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, সবকিছুর দাম বেশি। বাজারে আসলে নিয়ন্ত্রণ পাচ্ছি না, বাজার কোনো মনিটরিং নাই। আলু এখনো 70 থেকে 75 টাকা কেজি, পেঁয়াজ, দেশি পেঁয়াজ 140 টাকা কেজি, বেগুন 70-80 টাকা কেজি। কি জিনিসের দাম, সব জিনিসের দাম বেশি। আমরা বাজারে যেটাই যাই খালি শুনতেছি কম কম, কিন্তু কম একটাও পাচ্ছি না। এই সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি, এটা জানি বাজারটা মনিটরিং করা হবে। আমাদের গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, নিম্ন শ্রেণীর লোক খুব অসহায় আছে। বাজারে আসি একভাবে, কিন্তু সেভাবে আমার কিছু কিনতে পারতেছে না। এরকম সরকারের কাছে আবেদন জানাচ্ছি, সরকারটা দেখে আমাদের বাজারটা নিয়ন্ত্রণ করে। তো আরেকটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু মানে যারা বাজার মনিটরিং ব্যবস্থাপনার দায়িত্বে আছেন, তারা আসলে জোরদার নয়। অর্থাৎ ভোক্তা অধিকারের যে কার্যক্রম, এটা কিন্তু একেবারেই মানে আমরা দৃশ্যমান নয়। এখানে ভোক্তা অধিকারের কোনো কার্যক্রম কিন্তু আমাদের চোখে পড়ে না। তবে জেলা প্রশাসকের আফরোজা বেগম, তার সঙ্গে আমি কথা বলে যেটা জানতে পেরেছি, তারা কিন্তু তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং করছেন, কিন্তু তাতেও কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। পাশাপাশি যে কৃষি বিপণন বা কৃষি বিভাগ, তারাও কিন্তু স্টাক ফোর্সের মাধ্যমে কিন্তু বাজার নিয়ন্ত্রণের কথা বলছেন, কিন্তু আসলে আমরা কিন্তু দৃশ্যমান বা ক্রেতারা কিন্তু অভিযোগ করেছেন দৃশ্যমান কিন্তু কোনো তারা এই বাজার নিয়ন্ত্রণের জন্য যে বাজার মনিটরিং ব্যবস্থাটা জোরদার করা দরকার, সেরকম ভাবে কিন্তু ক্রেতারা অভিযোগ করেছেন যে তারা দেখছে না। তো জয়পুরহাটের বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার সর্বশেষ। আমি এখন স্টুডিওতে ইস্টাতের কাছে চলে যাচ্ছি। ইস্টাত, আপনাদেরকে ধন্যবাদ। কুমিল্লা ও জয়পুরহাট থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী সুমন কবির এবং রেজাউল করিম রেজা। মাছের দাম না কমলেও কেজিতে 100 টাকা করে কমেছে মাংসের দাম। লক্ষ্মীপুর থেকে বিস্তারিত জানাবেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, আপনি তো বাজারে রয়েছেন, মাছ মাংসের দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। ইরশাদ, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে মাছ এবং মাংসের বাজারের আজকের বাজারের কি অবস্থা। লক্ষ্মীপুর মেঘনা নদী বেষ্টিত একটি জেলা। এই জেলার অধিকাংশ নদীর পাশেই অবস্থিত। তো লক্ষ্মীপুরে আসলে ইলিশ ধরা শুরু হওয়ার পর থেকে এবং নদীতে যখন জেলা মাছ ধরছে, তারপর থেকে মাছের দাম একটু করে কমতে শুরু করেছে। যেটা আজ থেকে 15 দিন আগে মাছের দর ছিল রুই মাছ 400 টাকা কেজি এবং অন্যান্য মাছ 350 টাকা। প্রত্যেক মাছই এখন 40 থেকে 50 টাকা কেজি দরে কমেছে। এছাড়াও যে ইলিশ রয়েছে, ইলিশ মাছ 1 কেজি ওজনের ইলিশ মাছ এখন বর্তমানে 1400 টাকা করে বিক্রি হচ্ছে। যেসব ইলিশ মাছ 700 থেকে 800 গ্রাম, সেগুলো 1200 থেকে 1100 থেকে 1200 টাকা দরে বিক্রি করা হচ্ছে। আমরা যে লক্ষ্মীপুরের যে অন্যান্য মাছ রয়েছে, বিশেষ করে রুই, পাঙ্গাস মাছ 200 টাকা করে বিক্রি হচ্ছে এবং তেলাপিয়া মাছ 180 টাকা করে বিক্রি হচ্ছে।
এখানকার জেলেরা আমাদেরকে জানিয়েছেন যে ধীরে ধীরে মাছের দাম আরো কমতে শুরু করবে। আমরা এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুরের গরু মাংসের সামনে। লক্ষ্মীপুরে যে গরু মাংস বিক্রি করা হতো 750 টাকা দামে, এখানকার যে প্রশাসন এবং ছাত্র বৈষম্যের ভোক্তা অধিকার তাদের যৌথ মনিটরিং এর কারণে ব্যবসায়ীদের সাথে আলোচনা সাপেক্ষে লক্ষ্মীপুরে এখন গরুর মাংস বিক্রি হচ্ছে 650 টাকা করে, যা 15 থেকে 20 দিন আগে 750 টাকা করে গরুর মাংস বিক্রি করা হতো। আমরা এখানকার যারা ক্রেতা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মাংসের দাম কমার কারণে তারা এখন মাংস তারা এখন ক্রয় করতে পারছে। এছাড়া যে ছাগলের মাংস এবং খাসির মাংস রয়েছে, যে খাসি মাংস বিক্রি করা হতো 1100 টাকা দরে, সেই খাসি মাংস এখন 900 টাকা করে বিক্রি করা হচ্ছে, 200 টাকা করে খাসির মাংস কমেছে। এছাড়া যে আমরা যদি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে মুরগির বাজার, লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি 180 টাকা করে বিক্রি হচ্ছে এবং লেয়ার মুরগি 330 টাকা এবং কক মুরগি 260 থেকে 280 টাকা করে বিক্রি করা হচ্ছে। তো লক্ষ্মীপুরে যারা ক্রেতা রয়েছে তাদের দাবি হচ্ছে যে সরকার প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হলে লক্ষ্মীপুরে যে বাজার রয়েছে সেগুলো আরো কমবে বলে তারা আশা প্রকাশ করছেন। এই ছিল লক্ষ্মীপুর থেকে মাছ মাংসের সর্বশেষ খবর। চাঁদপুরে কেজি প্রতি ইলিশের দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ইলিশের সরবরাহ কেমন দেখছেন এবং দাম বাড়ার কারণ জানতে পেরেছেন কিনা জানাবেন। ইশরাক, চাঁদপুরে আজ কিন্তু ইলিশের সরবরাহ একেবারেই কম। অর্থাৎ চাঁদপুরের যে পদ্মা মেঘনা নদী রয়েছে, এই নদীতে কিন্তু জেলেরা তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। এর প্রভাব কিন্তু পড়েছে চাঁদপুর মাছঘাটে। আমরা সকাল থেকে দেখেছি এই পর্যন্ত ঘাটে 15 থেকে 20 মণ ইলিশ এসেছে। বিগত দিনগুলোতে আমরা এই সময় দেখেছি 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে আসে। আজকে কিন্তু ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের আমদানি কম হওয়ায় কিন্তু ঘাটে দাম বেড়েছে কেজি প্রতি 200 থেকে 300 টাকা। আজকে 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2100 থেকে 2200 টাকা, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি 1800 থেকে 1900 টাকা দরে বিক্রি হচ্ছে। আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে আজকে কিন্তু 1800 থেকে 1900 টাকা, যেটি আমরা গত সপ্তাহে দেখেছি 1500 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। আরেকটা যে সাইজের ইলিশ অর্থাৎ 600 গ্রামের ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা। আমরা দেখেছি সেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 1200 থেকে 1300 টাকা। আমি যদি আপনার মাধ্যমে দর্শকদেরকে একটু দেখাতে চাই, এই যে চাঁদপুরের বিশাল পদ্মা মেঘনা নদী, এই জলরাশিতে প্রায় জেলার 1.5 লক্ষাধিক জেলে কিন্তু মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। কিন্তু আমরা আজকে যারা মাছ ধরে ঘাটে এসেছেন, আমি সেই সব জেলেদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে মা ইলিশ রক্ষা অভিযান শেষে তারা কিন্তু নদীতে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। যে পরিমাণ ইলিশ পাচ্ছেন এতে তাদের কিন্তু পোষাচ্ছে না। তারা জানাচ্ছেন তারা যে প্রতিদিন যেই ফিশিং বোট এবং জেলে নৌকায় করে মাছ ধরেন, সেই জেলে নৌকা এবং ফিশিং বোটের যে জ্বালানি খরচ সেটিও হচ্ছে না। তারা আশা করছিলেন যে এই সময়টাতে মাছ ধরে তারা কিন্তু বিগত দিনে যখন তাদের মা ইলিশ রক্ষা অভিযান চলছিল তখন তারা অলস সময় কাটাচ্ছিলেন এবং সেই সময় বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তারা কিন্তু নৌকা এবং জাল মেরামত করছিলেন। তো তারা আশা করছিলেন যে মাছ ধরা শুরু হওয়ার সাথে সাথে তাদের জালে কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়বে এবং সেই ইলিশ বিক্রি করে তারা বিগত দিনের ধার দেনা শোধ করবেন। আমি আজকে দেখেছি আজকে কিন্তু ছুটির দিন। এই ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে তাজা ইলিশ কেনার জন্য চাঁদপুর ঘাটে কিন্তু ক্রেতারা এসেছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এই সময় কিন্তু ইলিশের দাম চড়া। অর্থাৎ গত
সপ্তাহে থেকে এই সপ্তাহে কিন্তু দাম বেড়েছে 200 থেকে 300 টাকা। তো আমি এখানে যারা ইলিশ বিক্রেতা রয়েছেন অর্থাৎ আড়তদার রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ইলিশের আমদানি এবং ইলিশের প্রাপ্যতা অনেক কম, অর্থাৎ বিগত দিনে এই সময়ে কিন্তু 200 থেকে 300 মণ ইলিশ ঘাটে থাকতো, সেখানে আজকে 15 থেকে 20 মণ ইলিশ ঘাটে এসেছে। এই ইলিশের আমদানি এবং ইলিশের প্রাপ্যতার উপর কিন্তু দাম উঠানামা করে, অর্থাৎ ক্রেতার সংখ্যা বেশি কিন্তু ইলিশের সংখ্যা কম। ইলিশের আমদানি একেবারেই কম হওয়ায় কিন্তু দামটা বেড়ে গেছে। তো ইলিশ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আশা করছেন আগামী দিনগুলোতে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশের প্রাপ্যতা বাড়বে এবং ইলিশের প্রাপ্যতা বাড়লেই কিন্তু ঘাটে মাছের আমদানি বাড়বে এবং আমদানি বাড়লেই কিন্তু আবারও কিন্তু ইলিশের দাম নাগালের মধ্যে আসবে। তো এই ছিল ইশরাক চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। চাঁদপুর থেকে ইলিশের বাজার দর এবং সরবরাহ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শরীফ আহমেদ। আবহাওয়া পরিবর্তনে নিউমোনিয়ায় ভুগছে শিশুরা, বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যাও। বিস্তারিত জানাতে ভোলা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, বর্তমান জেলায় নিউমোনিয়া এবং ডেঙ্গু রোগীর সংখ্যা কত আসলে এবং প্রতিরোধে কি ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ, জানাবেন। ইশরাত, যেমনটি বলছিলেন যে আসলে গত কয়েকদিন ধরে যে আবহাওয়ার পরিবর্তন, অর্থাৎ দিনের বেলা তাপমাত্রা থাকছে প্রায় 32 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সেই তাপমাত্রা কমে গিয়ে থাকছে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এই যে তাপমাত্রার তারতম্য, এটির কারণে কিন্তু শিশুদের আপনার সহনীয় পর্যায়ে না থাকার কারণে তারা কিন্তু ঠান্ডাজনিত আক্রান্ত হচ্ছে এবং একই সাথে নিউমোনিয়া আক্রান্ত হচ্ছে এবং যার সংখ্যা গত এক সপ্তাহে দাঁড়িয়েছে 158 জনে। আমি রয়েছি ভোলার যে 250 জেনারেল হাসপাতালে এবং এই হাসপাতালে শুধু নিউমোনিয়া নয়, একই সাথে ডেঙ্গু সংক্রমণও রয়েছে এবং বর্তমানে ভোলার 250 শয্যার হাসপাতাল সহ 7টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 25 জন রোগী চিকিৎসাধীন রয়েছেন এবং এ পর্যন্ত কিন্তু চিকিৎসা নিয়েছেন 694 জন এবং আপনার মৃত্যু হয়েছে কিন্তু 2 জনের, এমনটি আমরা জেনেছি। এবং এ মাসের এই যে আজকে 22 দিন পর্যন্ত কিন্তু 167 জন আক্রান্ত হয়েছে, যদিও গত মাসে যার সংখ্যা আর একটু বেশি ছিল 285 জন। তো আমরা একটু নার্সদের সাথে কথা বলবো, ডেঙ্গু আক্রান্ত রোগীদের সেবা কার্যক্রম সম্পর্কে জানার চেষ্টা করব। রোগীদের চাপ কেমন দেখছেন আর সেবা কার্যক্রমে কোনো সমস্যা রয়েছে কিনা? বর্তমানে পুরুষ ওয়ার্ডে ডেঙ্গুর চাপ কম রয়েছে আর সেবা কার্যক্রম আমরা দিয়ে যাচ্ছি, ওষুধপত্র সবই হসপিটাল থেকে আমরা দিচ্ছি। কোনো ওষুধ বা এর সংকট রয়েছে কিনা? না, ওষুধের সংকট নেই, ডেঙ্গু রোগীদের জন্য ওষুধের কোনো সংকট নেই। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন নাসরা বলছিল যে রোগীদের যে সেবা কার্যক্রম দেওয়ার ব্যাপারে যে ওষুধ এবং যে অন্যান্য সরঞ্জাম দরকার সেগুলো কিন্তু পর্যাপ্ত সরবরাহ রয়েছে। আমরা একটু রোগীদের সাথে একটু কথা বলবো, রোগীদের কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এখানে কাকে নিয়ে হাসপাতালে এসেছেন, কেন এসেছেন? আমার স্বামীকে নিয়ে হাসপাতালে ডেঙ্গুরে আসছি। কতদিন ধরে ভর্তি? আজকে 3 দিন ধরে ভর্তি। আমরা আতঙ্কিত কিনা এটা নিয়ে? আতঙ্কিত কত, অত জ্বর বেশি ভয়ঙ্কর, অত ভাঙ্গাচুরা করে এই জন্য একটু ভয় আসে। সেবা তো পাচ্ছেন ঠিকঠাক মতো? সেবা ঠিক মতো পাচ্ছি কেন, ওষুধ দিতে পারছি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই যে উপকূলীয় জেলা ভোলা হিসেবে আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, চিকিৎসকরা অবশ্য দাবি করেছে যে বিগত দিনে যে ডেঙ্গুর সংক্রমণ যেমনটি ছিল সেটি তুলনামূলক অনেকটা কমেছে এবং ডিসেম্বর মাস পর্যন্ত এই ডেঙ্গুর সংক্রমণ কিন্তু থাকবে এবং এ নিয়ে তারা ভয় না পেয়ে বলেছিল যে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছে। তো একই সাথে যে শিশুদের নিউমোনিয়া যে আক্রান্ত হচ্ছে সেটি যেহেতু তাপমাত্রা কমে যাচ্ছে সেটির ব্যাপারে চিকিৎসকরা বলছিল যে অভিভাবকদের আরো বেশি যত্নবান হতে হবে এবং তাদের যাতে ঠান্ডা না লাগে সেই বিষয়গুলো লক্ষ্য করার ব্যাপারে কিন্তু তারা জোরালো আহ্বান জানিয়েছেন। তো এ ছিল আমার কাছে ভোলাতে যে ডেঙ্গু এবং নিউমোনিয়া সংক্রমণ বেড়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে ইশরাতের কাছে। ইশরাত, ধন্যবাদ আপনাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে বাড়ছে নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা এবং সেই সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন ভোলা থেকে সহকর্মী ছোটন সাহা। এবার চলে যাব আমরা যশোরে এবং জানবো সেখানকার পরিস্থিতি। যশোরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।
24 ঘন্টায় নতুন করে শনাক্ত 11 জন। যশোর থেকে ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সালাউদ্দিন সাগর। যশোরে আবারও লাফিয়ে বাড়তে শুরু করেছে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। আজকে গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছে নতুন করে 11 জন, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি যশোর জেনারেল হাসপাতাল, এখানে ভর্তি আছে কিন্তু 11 জন। তো যশোরের রেড জোন হিসেবে যে এলাকাটিকে চিহ্নিত করা হয়েছে যশোরের অভয়নগর, সেখানেও শনাক্ত হয়েছে 9 জন এবং চিকিৎসাধীনও আছে 9 জন। তবে আসার খবর হচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কিন্তু বাড়েনি। জানুয়ারি থেকে এখন পর্যন্ত মৃতের সংখ্যা 3 জন এবং ক্রিটিক্যাল অবস্থায় রেফার হয়েছে 5 জন। তো আমরা এই বিষয়ে স্বাস্থ্য বিভাগের সাথে বারবারই কথা বলেছি। স্বাস্থ্য বিভাগ আমাদেরকে জানিয়েছেন যে তারা প্রচারণা চালিয়েছেন এবং তাদের একেবারে রুট লেভেলে অর্থাৎ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো রয়েছে সেখানেও তারা কিন্তু প্রাথমিক ওষুধ মজুদ রেখেছেন এবং সেখানেও প্রচারণা চালানোর জন্য তারা কঠোর নির্দেশনা দিয়েছেন। এবং একই সাথে জ্বরের রোগী যদি তারা পাচ্ছেন তাহলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলার সদর হাসপাতালে রেফার করছেন ডেঙ্গু পরীক্ষা নিরীক্ষা করার জন্য। ডেঙ্গুর প্রভাব যেভাবে বাড়ছে ভাইরাসের মতো করে, এরকম ভাবে আর বাড়ার সম্ভাবনা ছিল না। তো স্বাস্থ্য বিভাগ আমাদেরকে সর্বশেষ যে পরামর্শটি দিয়েছেন যে আসলে মশারির ভিতরে নিয়মিত মশারি ব্যবহার করা ঘুমানোর সময়, এবং যদি জ্বর হয় তাহলে তরল খাবার গ্রহণ করতে বলেছেন, যেমন ডাবের পানি, লেবুর জল, এই সমস্ত খাবার গ্রহণ করতে বলেছেন। আমরা কথা বলেছি যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হারুন রশিদের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে ডেঙ্গু রোগী প্রতিদিন বাড়ছে, তারাও এই বিষয়টা নিয়ে উদ্বেগের সাথে আছেন, কিন্তু মৃতের সংখ্যা যেন না বাড়ে সেক্ষেত্রে হাসপাতালে পর্যাপ্ত ওষুধ, স্যালাইন এবং ডেঙ্গু পরীক্ষার জন্য কিট কিন্তু তারা মজুদ রেখেছেন। তো হাসপাতালের তত্ত্বাবধায়ক তিনি আমাদেরকে যে পরামর্শটি দিয়েছেন সাধারণ জনগণের জন্য, যে একটু জ্বর হলে যেন সময় নষ্ট না করে, কালক্ষেপণ না করে, যেন হাসপাতালে বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা এসে ডেঙ্গু পরীক্ষা করে তারপরে যেন ওষুধ গ্রহণ করেন। কারণ যশোর থেকে ডেঙ্গু পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সালাউদ্দিন সাগর। ধান বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন নাটোরের গুরুদাসপুরের এক কৃষক। মৌসুম শেষ হলেও 10 বিঘার ধান ক্ষেত এখনো কাঁচা রয়ে গেছে। এ বিষয়ে নাটোর থেকে জানাচ্ছেন সহকর্মী তারিকুল হাসান। সুন্দর সোনালী এমন ধান ক্ষেতের দৃশ্য দেখতে ভালো লাগে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু যদি বলি এই যে ধানের গাছগুলো, এগুলোতে ধান না জন্মে সবই চিটা জন্মাচ্ছে, তাহলে কিন্তু অনেকেই অবাক হয়ে যাবেন। তার চেয়ে কিন্তু করুণ অবস্থা এই জমির কৃষক শফিকুল ইসলামের। আমি এখন দাঁড়িয়ে আছি নাটোরের গুরুদাসপুরের বসিন্দা মাসপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলামের জমিতে। এখানে কিন্তু তিনি প্রায় 10 বিঘা জমিতে ব্রি 39 জাতের ধান আবাদ করেছেন। তার অভিযোগ তিনি ভেজাল বীজ কিনে প্রতারিত হয়েছেন। যেখানে অন্য কৃষকেরা এই একই জাতের ধান কেটে ঘরে তুলছেন এবং রবি মৌসুমের ফসলের জন্য জমি তৈরি করছেন, তিনি না পারছেন এই ধান কাটতে, না পারছেন অন্য ফসলের জন্য জমি তৈরি করতে। এর জন্য কিন্তু তিনি উপজেলা প্রশাসন বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা শফিকুল ইসলামের বাবা মোজাহার আলীর সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে স্থানীয় চাষকর বাজারের রহমান বীজ ভান্ডার থেকে ওনারা 52 কেজি ব্রি 39 জাতের ধান বীজ কেনেন এবং সেই ভেজাল ধান বীজের কারণে তারা কিন্তু প্রতারিত হয়েছেন। ব্রি 39 জাতের ধানের বীজে যে সমস্যা হচ্ছে সেই কথাও কিন্তু স্বীকার করেছেন নাটোর জেলার বীজ প্রত্যয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন। যেমনটি জানিয়েছেন যে বিএডিসির বীজ আসলে অন্য মোড়কে দেওয়ার কোনো সুযোগ নেই। তারা এই বিষয়টি তদন্ত করে দেখছেন এবং তদন্ত সাপেক্ষে তারা ব্যবস্থা নেবেন। তো প্রশাসনিক কর্মকর্তারা তদন্তের কথা বললেও, ব্যবস্থা নেওয়ার কথা বললেও এইখানকার যারা স্থানীয়রা, অন্য কৃষকেরা তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা যেমনটি বলেছেন যে এরকম ঘটনা, ভেজাল বীজ দিয়ে যদি কৃষককে প্রতারিত করার ঘটনা চলতে থাকে তাহলে কিন্তু একদম সর্বনাশ হয়ে যাবে কৃষকদের। তারা সরকারের কাছে এর যথাযথ বিচার দাবি করেছেন। ভেজাল বীজ কিনে প্রতারিত হওয়া কৃষক শফিকুল ইসলামের জমি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ধান বীজ কিনে প্রতারণার শিকার হয়েছেন এক কৃষক। নাটোর থেকে এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী তারিকুল হাসান। মাদক সেবীদের আড্ডা স্থলে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলার একমাত্র শিশু পার্কটি।
বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, শিশু পার্কটির বর্তমান অবস্থা কেমন দেখছেন এবং কি বলছেন স্থানীয়রা? প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না জানাবেন। মানিকগঞ্জের একমাত্র মুক্তিযোদ্ধা শিশু পার্ক এই জেলা প্রশাসক কার্যালয়ের একবারে সম্মুখেই বাস্তবায়ন করে মানিকগঞ্জ পৌর কর্তৃপক্ষ। এই অযত্ন অবহেলা এই শিশু পার্কটি একেবারেই বেহাল দশা পরিণত হয়েছে। জায়গায় বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা স্তূপ সৃষ্টি হয়েছে। বাথরুম যে ছিল সেটিও নষ্ট হয়েছে। যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো জং এসে ভেঙে গিয়েছে। অনেক সময় শিশু বাচ্চারা এই খেলতে এসে অনেকে আহতের ঘটনাও ঘটেছে। তো যে ভাস্কর্যগুলো রয়েছে, যে বাঘ, হাতি, ঘোড়া, জেব্রা এবং যে শিক্ষার্থীর যে প্রতিকৃতি রয়েছে সেগুলো কিন্তু অনেক ভেঙে চলে গিয়েছে। অনেক যে চুর রয়েছে তারা কিন্তু ভেঙে যে রডগুলো সেগুলো চুরি করে নিয়ে যায়। তো এই শিশু পার্কটির যে দশা হয়েছে এতে এখন মাদক সেবীদের আড্ডা কারখানা এবং উঠতি বয়স যে অসামাজিক কার্যকলাপের যে স্থান সেটি সেই হিসেবে পরিণত হয়েছে। তো আমরা কথা বলেছি পৌর কর্তৃপক্ষের সাথে এবং জেলা প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে তারা বারবার উদ্যোগ নিয়েছে সংস্কার করার জন্য, কিন্তু পৌর কর্তৃপক্ষের কেয়ারটেকার রাখার কথা থাকলেও সেটি রাখছেন না। বিধায় যে মাদক সেবী এবং যে চোর রয়েছে তারা এটিকে নষ্ট করছে। আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে 2020 সালে প্রায় কোটি টাকা ব্যয়ে এই শিশু পার্কটি সংস্কার করে পরবর্তীতে কর্তৃপক্ষ একজন কেয়ারটেকার রেখেছিল। সেই কেয়ারটেকারটিকে পৌর কর্তৃপক্ষ আবার সরিয়ে নেয় এবং তারপর থেকেই কিন্তু এইটি বেহাল দশার সৃষ্টি হয় এবং যে ময়লা আবর্জনা এবং যে পোকা মাকড়ও কিন্তু এই শিশু পার্কটিতে দেখা যায় এবং শিশুরা অনেক সময় ভয় পায়। এবং আমরা যে শিশুদের যে অভিভাবক রয়েছে তাদের সাথে কথা বলেছি এবং পৌরবাসীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই পৌর কর্তৃপক্ষের গাফলতিতে এই লাখ লাখ টাকা ব্যয় করেও এই পৌর শিশু পার্কটিকে সংস্কার করে ব্যবহার উপযোগী করতে পারেনি। এবং তারা যেটি বলছেন যে এই জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যালয় সংলগ্ন হলেও প্রশাসনের কোনো তৎপরতা নেই এবং এইখানে যে মাদক সেবীদের যে আড্ডা কারখানার সৃষ্টি হয়েছে তাতেও কোনো প্রশাসনের নজরদারি নেই। যে এই কারণেই কিন্তু এই পৌর শিশু পার্কটি একেবারেই বেহাল দশার সৃষ্টি হয়েছে। তো পৌরবাসীদের দাবি যে শিশু পার্কটিকে সংস্কার করে যেন ব্যবহার উপযোগী করা হয়। আমরা দেখাতে চাই যে এই যে ভাস্কর্যগুলো রয়েছে যে আবর্জনার স্তূপে পরিণত হয়েছে এবং কিছু যে ভাস্কর্য রয়েছে সেই ভাস্কর্যগুলোকে ভেঙে যে মাদক সেবী এবং যে চুর রয়েছে তারা ভেঙে রড গুলো খুলে নিয়ে গেছে এবং যে শিশু এবং অভিভাবকদের জন্য যে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছিল সেটিও কিন্তু একেবারেই ভেঙে চুরে এবং বন্ধ রয়েছে। এখন যে অভিভাবকদের দাবি যে এই শিশু পার্কটি কিন্তু তালাবদ্ধ করে রাখা হয় এবং যে খেলনাগুলো রয়েছে সেই খেলনাগুলো ব্যবহার করা না কারণেই কিন্তু এই শিশু পার্কটির বেহাল দশার সৃষ্টি হয়েছে। তো পৌরবাসীদের যে দাবি যে দীর্ঘদিন আন্দোলন করার পরে এবং দাবির মুখে শিশু পার্কটি সংস্কার করা হয় এবং শিশু পার্কটি স্থাপন করা হয়। তো এই শিশু পার্কটিকে যেন ব্যবহার উপযোগী করে বাচ্চাদের বিনোদন কেন্দ্রে রূপান্তর করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে মানিকগঞ্জের যে মুক্তিযোদ্ধা শিশু পার্ক তার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। মাদক সেবীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে মানিকগঞ্জ জেলার একমাত্র শিশু পার্কটি এবং এই ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী আব্দুল আলিম। ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডে এর নবম আসর এবার বাংলাদেশে।
ময়মনসিংহের টাউন হলে আজ থাকছে দিনব্যাপী নানা আয়োজন। বিস্তারিত জানাতে ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কি কি আয়োজন থাকছে আজকে, সেখানে জানাবেন বিস্তারিত। ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের নবম আসর ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে এই প্রথম কিন্তু এই আসরটি অনুষ্ঠিত হওয়ার কারণে আমরা দেখেছি সকাল 11টা থেকেই ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় কিন্তু একেবারেই জমজমাট হয়ে উঠেছে। অর্থাৎ তারেক স্মৃতি অডিটোরিয়ামে সকাল 11টার আগেই কিন্তু অতিথিরা তারা উপস্থিত হয়েছেন এবং তাদেরকে কিন্তু নৃত্যের মাধ্যমে কিন্তু তাদেরকে বরণ করে নেওয়া হয়েছে। সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ এই অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার, তিনি প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। এছাড়াও আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত তিনিও কিন্তু এই অনুষ্ঠানটিতে কিন্তু তিনিও এসেছেন এবং কিছুক্ষণ ধরেই কিন্তু অনুষ্ঠানটি শুরু হয়েছে এবং নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামের যে হলটি রয়েছে সেই হলে কিন্তু অতিথিরা অবস্থান করছেন এবং তাদেরকে কিন্তু আদিবাসী নৃত্যের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হয় এবং বাংলাদেশ এবং ইউরোপিয়ান যে চলচ্চিত্র রয়েছে সেটিকে আসলে কিভাবে উন্নয়ন করা যায় সেই আলোচনাই কিন্তু এই অনুষ্ঠানটির মাধ্যমে এখানে হচ্ছে এবং আজকের দিনব্যাপী এই অনুষ্ঠানটি কিন্তু চলবে। অর্থাৎ আমরা দেখেছি এই অনুষ্ঠানটিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তারা অংশগ্রহণ করেছেন এবং অনুষ্ঠান এখনো পর্যন্ত কিন্তু চলছে এবং এর এই আলোচনা অনুষ্ঠান শেষে কিন্তু ময়মনসিংহের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন এবং সুস্বাদু খাবারের যে স্বাদ সেটি কিন্তু অতিথিরা উপভোগ করবেন সেই এই অনুষ্ঠানের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখছি যে ইউরোপিয়ান আর্ট হাউস ডে এবং বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়নে এবং বিভিন্ন নাটক সিনেমা কিভাবে আগামী দিনে উন্নয়ন করা যায় সেই লক্ষ্যে কিন্তু তারা তাদের যে আয়োজন সেই আয়োজনটুকু কিন্তু এই অনুষ্ঠানের মাধ্যমে তারা করছেন এবং বলছেন যে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশের যে সুস্থ ধারার চলচ্চিত্র সেটি কিন্তু ফিরে আসবে এবং দিনব্যাপী এই অনুষ্ঠানকে ঘিরে আমরা দেখেছি সাংস্কৃতিক অঙ্গনেও কিন্তু একেবারেই উৎসবের আমেজ ময়মনসিংহে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। ইউরোপিয়ান আর্ট হাউস সিনেমা ডের আয়োজন নিয়ে বলছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।